শওকত মোল্লাকে ভাঙড়ের মানুষ বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেতা বলে মনে করেন। ওকে একটা পাক্কা মাতচোর ক্রিমিনাল এই হিসেবে ওকে ট্রিট করে এবং যাকে এবং খুনি। হ্যাঁ, ও মাছ চুরি করতো, নিজে আমাকে বলে রেখেছে যে আমরা কি করবো, সংসার চলতো না, গরিব মানুষ, বাধ্য হয়ে লোকের জলকর থেকে মাছ চুরি করে সেই মাছ ক্যানিং এর বাজারে গিয়ে বিক্রি করে যা চাল ডাল আসতো, বাড়িতে মা বাবা বসে থাকে, ওইটা দিয়ে ওর সংসারে রুজি রুটি চলতো। মানে এরকম দুরবস্থা থেকে ও উঠে এসছে, কিন্তু বেসিক্যালি মাতচোর ছিল। একজন বিধায়ককে আপনি মারচোর বলছেন? মাতচোর ছিল তো, এখন আর চুরি করে না, এখন অন্য কিছু চুরি করে। যেমন কোটি কোটি টাকা কোথা থেকে আসে, যেমন লেদার কমপ্লেক্সের মানে হাতিশালার কনক্লেভ সিটি, স্বপ্নভূমি, বিনায়ক, এই ধরনের প্রজেক্ট থেকে প্রমোটারদের কাছ থেকে জবরদস্তি প্রেসার করে কোটি কোটি টাকা ও তুলছে। এবং শওকত নিজেকে বর্তমানে একটা অঞ্চল লেভেলের নেতার জায়গায় নিয়ে এসছে, যে ওর মুখের ভাষা, ওর বচন ভঙ্গিমা, ওর স্টেজ উজে বক্তব্য আমাদের ছাড়া তো ব্যাপকভাবে লিড করতেই পারবে না, গোহারা হারবে। সকালে দম থাকলে আমাকে সাসপেন্ড করে দেবে ইলেকশন আগে। সুতরাং গাদ্দার ও, অ্যাকচুয়াল ও সিপিএম এর সঙ্গে গাদ্দারি করে তৃণমূলে ঢুকেছে, সে পার্টির সঙ্গে গাদ্দারি করেছে। ও 2011 সালের নভেম্বর মাসে যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করে, সেই সময় এসে আমার কাছে হাত জোড় করে আমার হাত ধরে কাঁদে যে কাইজার ভাই তুমি একটু সুপারিশ করো যাতে আমাকে তৃণমূলে নেয়, নাহলে আমি খুন হয়ে যাব। সেই শওকত আজকে আমাকে খুন করবে বলে সুপারি কিলার নিয়ে এসছে বাইরে থেকে। সেই শওকতের তোয়া সিদ্দিকী সম্পর্কে কি ধরনের বিশ্রী বিশ্রী ভাষা বলছে। তা বেঈমানটা কে? আসল বেঈমান হচ্ছে ও। তার দ্বারা মানুষ ওকে থেকে শিখুক যে বেঈমানই কারে বলে। তুমি ভাঙড়ের মানুষকে যেভাবে অপমান অপদস্থ করেছো, তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে 2023 সালে ভোট দিতে দাওনি, এবং দাওনি তো দাওনি, প্লাস তাদের ন্যায্য অধিকার কয়েকটা অঞ্চল আইএসএফ পেতো, সেগুলো তুমি কেড়েছো। বারবার শওকত মোল্লার বিরুদ্ধে আপনি কথা বলছেন, কিন্তু শওকত মোল্লা বলছেন তো কাইজার আহমেদরা গাদ্দার, এরা আরাবুলরা কাইজাররা সব গাদ্দার। কিসের জন্য গাদার বলবে, কি কারণে? অ্যাকচুয়াল ও যে কথাগুলো বলছে, ও রোজার মাসেও মিথ্যে কথা বলে। কেন? ওর কাছে মিথ্যে, সত্যি, পাপ, ন্যায়, অন্যায় এর কোনো মূল্য নেই। বিষয়টা হচ্ছে তোমার আইএসএফ পার্টির জন্ম কার জন্য হয়েছে সেটা সারা ভাঙড় ক্যানিং এর লোক জানে। ও বোদরার কাঁচদিয়াতে আব্বাস সিদ্দিকীকে ওইভাবে অপমান যদি না করতো, আব্বাস সিদ্দিকীর যদি জেদ না লেগে যেত, তাহলে ও আহলে সুন্নতের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। ও সেটাকে জেদ করিয়ে দিয়ে ওই আইএসএফ দলটা, শওকতের উপর জেদ করে আব্বাস সিদ্দিকী এই দলটা করেছে। এবং দল করে যাওয়ার পরে ওই সময় আমি একটা কেসে, মিথ্যে কেসে, এই শওকত আমাকে ফাঁসিয়েছিল বোম মারা কেসে, যার কারণে আমি ওই টাইমটা বাইরে থাকি। আর ওই ফাঁকে পুরো এখানে আইএসএফ বা আব্বাস সিদ্দিকী সংগঠন এখানে চাঙ্গা হয়ে যায়, যেটা শওকতের ক্ষমতা হয়নি রুখতে পারা। এবারে আইএসএফ দলটা গঠন হয়ে গেল, এখানে ক্যান্ডিডেট হলো। সম্পূর্ণ রকমভাবে এই রেজাউল করিমকে হারানোর জন্য শওকত মোল্লার এখানে যারা যারা হ্যান্ড ছিল, তাদেরকে পিছন দিক দিয়ে বলে দিয়েছে ওকে হারাতে হবে। দল যখন আমাদেরকে লাস্ট টাইমে দায়িত্ব দেয়, তখন আমরা রেজাউল করিমের হয়ে ভোট করাই। আর আমার যে রেকর্ডিংটার কথা ও বারবার শোনাচ্ছে লোককে, ও রেকর্ডিংটা হচ্ছে 2020 সালের মানে 5ই মার্চ, বা 5ই মার্চ ওই ওই রেকর্ডিংটা আমার আইএসএফ এর একটা ছেলে আমায় ফোন করেছিল, তখন আমি তার সাথে কথা বলেছিলাম। কিন্তু দল যখন আমার দায়িত্ব দেয়, তখন আমি দলের হয়ে করি, কিন্তু ওই রেকর্ডিংটা পরে বাজায় যে দেখো আমরা গাদ্দারি করেছি। কিন্তু এখানকার লোকাল লোক, আমার পার্টির কর্মী যারা, বুথের পঞ্চায়েত মেম্বার সদস্য যারা যারা ছিল, প্রত্যেকেই জানে আমি দলের হয়ে খেটেছি। শুধু এবার রেকর্ডিংটা বাজিয়ে বাইরের লোককে শোনাচ্ছে, ভাঙড়ের লোক ওর কথা বিশ্বাস করে না। সুতরাং গাদ্দার ও, অ্যাকচুয়াল ও সিপিএম এর সঙ্গে গাদ্দারি করে তৃণমূলে ঢুকেছে, সে পার্টির সঙ্গে গাদ্দারি করেছে। 2016 সালে ও যখন নিজে ক্যান্ডিডেট হয়, সেই সময় ভাঙড়ে রেজ্জাক সাহেব ক্যান্ডিডেট হয়। ভাঙড়ে ও বিভিন্ন রকম ভাবে ওর লোকজনকে দিয়ে রেজ্জাক সাহেবকে হারানোর চেষ্টা করে। একটা সেকশন যারা রেজ্জাক মোল্লার বিরোধিতা করেছিল, আমরা রেজ্জাক মোল্লার সঙ্গে থেকে আমরা এখানে রেজ্জাক মোল্লাকে 18,000 ভোটে জিতিয়েছিলাম। সে সময় শওকত মোল্লা চেষ্টা করেছিল রেজ্জাক মোল্লাকে হারানোর জন্য। এগুলো একদম ইতিহাস, সারা ভাঙড়ের লোক জানে। এবং যার কারণে ওই ওই 6টা অঞ্চলে, যেটা ইস্ট ক্যানিং এর 6টা অঞ্চল ভাঙড়ের 1 নম্বর ব্লকের মধ্যে থাকে, ইস্ট ক্যানিং এর 6টা অঞ্চল, ওটাও 16-এও জিততে পারেনি, 21-এও জিততে পারেনি, 26-এও জিততে পারবে না। শওকত মোল্লাকে ভাঙড়ের মানুষ বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেতা বলে মনে করে না। ওকে একটা পাক্কা মাতচোর ক্রিমিনাল এই হিসেবে ওকে ট্রিট করে, এবং যাকে এবং খুনি। হ্যাঁ, ও মাছ চুরি করতো, নিজে আমাকে বলে রেখেছে যে আমরা কি করবো, সংসার চলতো না, গরিব মানুষ, বাধ্য হয়ে লোকের জলকর থেকে মাছ চুরি করে সেই মাছ ক্যানিং এর বাজারে গিয়ে বিক্রি করে যা চাল ডাল আসতো, বাড়িতে মা বাবা বসে থাকে, ওইটা দিয়ে ওর সংসারে রুজি রুটি চলতো। মানে এরকম দুরবস্থা থেকে ও উঠে এসছে, যাকে ও দারিদ্র থাকে লড়াই করে 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 একটা জায়গায় এসছে। আমি সেটা নিয়ে কথা বলছি না, কিন্তু বেসিক্যালি মাছ চোর ছিল।
মানে একজন বিধায়ককে আপনি মারচোর বলছেন? মাত্র ছিল তো, এখন আর চুরি করে না, এখন অন্য কিছু চুরি করে। যেমন এ কোটি কোটি টাকা কোথা থেকে আসে, যেমন লেদার কমপ্লেক্সের মানে হাতিশালার কনক্লেভ কনক্লেভ সিটি, স্বপ্নভূমি, বিনায়ক, এই ধরনের প্রজেক্ট থেকে প্রমোটারদের কাছ থেকে জবরদস্তি প্রেসার করে কোটি কোটি টাকা ও তুলছে। আচ্ছা, এটাও যেমনি একটা ওর পেশায় হয়ে দাঁড়িয়েছে প্রমোটারদের কাছে টাকা নেওয়া। এছাড়াও জলাজমি ভরাট, মানে অবৈধভাবে নির্মাণ, খালের পাড় দখল, তারপরে আম, এই মুখ্যমন্ত্রী মানে নিজের মানে ভোট ব্যাংকে অটুট রাখার জন্য যে সিএমআর এর মাধ্যমে যে ঘরের টাকা দিচ্ছে 60,000 করে প্রথম কিস্তি, তার থেকে 30,000 টাকা করে ও নিয়ে নিচ্ছে, মানে ওর লোকজন এবং তাতে ওর মদত আছে। এগুলো মানে ওর, এবং আরো যে একাধিক দুষ্কর্ম কুকর্ম, ওকে যদি ভাঙড়ের মানুষ যদি ওকে ওর এই বিভিন্ন প্রলোভন দেবে, চাল দেবে, ডাল দেবে, নানান কিছু দিয়ে ভোটের সময় হচ্ছে তা জেতার চেষ্টা করবে, যেটা ইম্পসিবল আমি যেটা দেখছি। কিন্তু যদি বাই চান্স কোনো কারণে কিছু যদি জিতেও যায়, তাহলে 365 দিন ভাঙড়ের মানুষের মিটিং মিছিলে ব্যতিব্যস্ত করে রাখবে। আমাদের মতো শিক্ষিত ভদ্রলোক, ব্যবসাদার লোক, তাদেরকে ভাঙড়ে বাস করতে দেবে না, ঠিক আছে? এবং মানুষ যে বিচারের জন্য ওর লোকজনের কাছে যাবে, যেগুলো এখন হয়ে আসছে বিচারের নামে প্রহসন। কেন, শওকত তো কোনো ডাইরেক্ট বিচার খুব কম করে, ওর লোকজনগুলো করে, এবং শওকতের পাওয়ারটা ইউজ করে, যেমন শওকত মমতা ব্যানার্জির পাওয়ারটা ইউজ করে। এবং ভাঙড়ে বিচারের নামে যে প্রহসন হয়, লক্ষ লক্ষ টাকা নয়ছয় হয়, যারা ওর সঙ্গে নেতৃত্ব দিয়ে অঞ্চল ওয়াইজ যারা চালাচ্ছে, তারা প্রত্যেকে এই কাজ করে। এবং শওকত নিজেকে বর্তমানে একটা অঞ্চল লেভেলের নেতার জায়গায় নিয়ে এসছে, যে ওর মুখের ভাষা, ওর বচন ভঙ্গিমা, ওর স্টেজ যে বক্তব্য, আর মানে একটা মানুষকে, বাড়িতে যদি কেউ অশান্তির মধ্যে থাকে না, তা সে সবসময় চেষ্টা করবে আমি কি করে বাইরে চলে যাই গিয়ে, মানে ও সারাক্ষণ অশান্তির মধ্যে রয়েছে। এবার ভাঙড়ের মানুষকে রোজ ওই মিটিং মিছিল করে রোজার সময়ও ছাড়ে না, ব্যতিব্যস্ত করে তুলছে। এবং এটা আরো 10 গুণ বাড়বে যদি ভাঙড়ে কোনো রকম ভাবে ও পজিটিভ রেজাল্ট করতে পারবে, পারে যদি, তবে আশা করি পারবে না। ও তো বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে শওকত মোল্লা ভাঙড়ে ক্যান্ডিডেট, এবং বলছে আরাবুল কাইজারকে তো বাদ, ওদেরকে ছাড়াই ভাঙড়ে ব্যাপকভাবে লিড করবে। আমাদের ছাড়া তো ও ব্যাপকভাবে লিড করতেই পারবে না, গোহারা হারবে। আর বিশেষ কথা হচ্ছে আমরা বাদ কেন, তার মানে ও এক এত বড় বিশ্বাসঘাতক বেঈমান, যে পাত খায় সেই পাত ফুটো করে। কারণ আমি আমি তোমাদের সঙ্গে বলছি, এটা তো ও নিশ্চয়ই শুনবে। ও 2011 সালের নভেম্বর মাসে যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করে, সেই সময় এসে আমার কাছে হাত জোড় করে আমার হাত ধরে কাঁদে, যে কাইজার ভাই তুমি একটু সুপারিশ করো যাতে আমাকে তৃণমূলে নেয়, নাহলে আমি খুন হয়ে যাব। তা আমার সাথে ওর পুরনো রিলেশন ছিল, অন্য পার্টি ঘুরলে কি হবে, আমার সাথে অন্য রিলেশন ছিল। সেই সূত্রে করে আমি দলকে বোঝাই, শোভনদাকে বোঝাই, মুকুলদার কাছে ওর হয়ে সুপারিশ করি, বলি। এবং আমার সাথে সাথে আমি সেই দিনটা ভুলবো না, তোয়া সিদ্দিকী সাহেব প্রচণ্ড রকমভাবে শওকতের হয়ে বলেছিল। কিন্তু যেদিন রাত্রিবেলা ফাইনাল ডিসিশন হয়, মমতা ব্যানার্জি ইয়েস বলবে, সেদিনকে তোয়া সিদ্দিকীকে আর একবার লাস্ট জিজ্ঞেস করে যে আপনি শওকতকে নেওয়ার জন্য হ্যাঁ বলছেন, আমি কিন্তু নেব ঠিক করেছি, তাহলে আপনি এখনো বলুন, আপনি বারণ করলে আমি নেব না। আমাকে সেই দিনকে রাত তখন 10টা 15 বাজে তোয়া সিদ্দিকী সাহেব আমার ফোন করে, 2011 সাল, আমার পরিষ্কার মনে আছে, যে কাইজার সিএম এরম জানতে চাইছে যে শওকতকে নেব কি নেব না, তুমি বলো, তুমি যদি বলো তাহলে আমি হ্যাঁ বলবো, না তো না বলবো। আমি 30 সেকেন্ড মতো থমকে গেলাম যে কি বলবো। তারপর আমি মাথায় আমার ঠিক করলাম যে ঠিক আছে, একজন ওরকম একটা মানে মজলুম মানুষ, সে যদি বিপদে পড়ে থাকে, আর ও যদি এসে দলের সংগঠন যদি ভালো হয়, তা হোক হুজুর, আপনি হ্যাঁ বলে দেন। আর শওকতের, সেই শওকত আজকে আমাকে খুন করবে বলে সুপারি কিলার নিয়ে এসছে বাইরে থেকে। সেই শওকতের তোয়া সিদ্দিকী সম্পর্কে কি ধরনের বিশ্রী বিশ্রী ভাষা বলছে, তা বেঈমানটা কে? আসল বেঈমান হচ্ছে ও। দাদ্দার মানুষ ওকে থেকে শিখুক যে বেঈমানি কারে বলে। যে শোভন চট্টোপাধ্যায় ওকে দলে আনার জন্য চেষ্টা করেছিল, দলে নিয়েছিল, সেই শোভন চট্টোপাধ্যায়কে ও কেউটে সাপ বলেছে, মুকুল রায়কে ও কেউটে সাপ বলেছে, মানে। এবং যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শওকত মোল্লাকে পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে একটা জায়গায় নিয়ে এসছে, সেই শওকত মোল্লা পিছন দিক দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছুরি মেরেছে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে। আর না তো কাইজার আহমেদ এত বড় বড় কথা বলছে, ওর বিরুদ্ধে তো 1 সেকেন্ডে আমাকে সুপারিশ করে সাসপেন্ড করতে পারে, করে দেখাক না দেখি। সকালে দম থাকলে আমাকে সাসপেন্ড করে দেবে ইলেকশন আগে। হ্যাঁ, আর একটা কথা, যেদিন থেকে অফিসিয়াল ভাঙড়ের ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়ে যাবে, যে শওকত মোল্লা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ক্যান্ডিডেট ভাঙড়ে, আমি সেদিন থেকে ওর বিরুদ্ধে আর কিছু বলবো না। কেন? কেন, আমি দলের বিরুদ্ধে কাজ করব না।
এখন আমি একটা ক্রিমিনালের অ্যান্টি সোশ্যালের বিরুদ্ধে বলছি, আর যদি তখন দল মনে করে যে না এই অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালই দলের ক্যান্ডিডেট, তখন আমাকে মেনে নিতে হবে, কিছু করার নেই। মানে মন থেকে আমি পাবলিকলি বলবো না যে একে হয়ে এর হয়ে ভোট দাও, আরো তো যা বলার বলে দিয়েছি যে যে ওর ভোট দেবে তার কবরটা সে যেন খুঁড়ে রেখে দেয়, মানে এসে সবার প্রথমে যদি জিতে যায় তাকে ওখানে ঢোকাবে। আমি কদিন আগে দেখছিলাম আপনি এই করছিলেন এই যে খাল পাড়ে সব অবৈধ জমি দখল হচ্ছে, তারপর প্রজেক্ট হচ্ছে, কাজ হচ্ছে, সেগুলো নিজেই ভাঙছিলেন, নিজেই সরিয়ে দিচ্ছিলেন কেন? পুলিশকে বলে বলে তো হয় না, আর পুলিশকে বললে কি করে কাজ করবে? যেখানে শওকত মোল্লার হাত রয়েছে সেখানে পুলিশকে বললে ও পুরো কাজ করবে? আমার কথা রাখছে, গিয়ে যাচ্ছে, কাজ বন্ধ করছে, পরে আবার ওর লোকজন বা ও ডাইরেক্ট বারণ করে দিচ্ছে কিছু করতে হবে না। আবার একজনকে দিয়ে বলাচ্ছে, যে করছে তাকে বলে বলে দিচ্ছে যে বল, এই রোজার সময় তাকে দিয়ে মিথ্যে বলাচ্ছে যে আমি 5 লাখ টাকা দিয়েছি, বল বল মিডিয়ায় বল, দাঁড়িয়ে থেকে তাদেরকে দিয়ে জোর করে বলাচ্ছে। আমার কাছে খবর আছে তো, ও শওকত মোল্লা অস্বীকার করতে পারবে যে আমি বলিনি? ও তাকে দিয়ে জোর করে বলিয়েছে। আমি তো 5 টাকাও নিইনি, এবং কাকে কাল থেকে বলেও দিয়েছি তুই যদি টাকা নিস কোরআন শরীফ ছুঁয়ে বল, মসজিদে বল, আমি তো টাকা দিয়ে দেবো। অভিযোগ তো উঠছে যে আপনি নাকি টাকা দিয়েছেন। বাজে কথা, মিথ্যে কথা, ও কোথায় দিয়ে দেবে টাকা? এই যে ভাঙড়ের যে রাজনৈতিক টালমাটাল চলছে, বা ভাঙড়ের রাজনীতিতে তৃণমূলের মধ্যে একটা দুটো গ্রুপ তৈরি হয়ে গেছে, কাইজারদের একটা গ্রুপ আর শওকত মোল্লা একটা গ্রুপ। শওকত মোল্লা তো কাইজারদেরকে বাদ দিয়েই সবকিছু করার চেষ্টা করছে। শওকত মোল্লা যেখানে একা সবকিছু করতে চাইছে, ভাঙড়টা নিজের দখলে রাখতে চাইছে, ক্যানিং এবং ভাঙড়, সেখানে কাইজার আহমেদরা তাহলে কি করবে যদি শওকত মোল্লা ক্যান্ডিডেট হয়ে যায়? এই যে গ্রুপের কথা বললো না, এটা গ্রুপ না, মানুষ সব তৃণমূলের সাথেই আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ভাঙড়ের মানুষ আছে, ইভেন বাংলার মানুষ আছে, এবং তাদেরকে থাকতে হবে। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাদেরকে থাকতে হবে, আর থাকার জন্য আমিও বলবো। কিন্তু ভাঙড়ের মানুষ, আমার জন্ম ভাঙড়ে, ভাঙড়ে বেড়ে ওঠা, এখানে আমার কর্মজীবন, প্রায় 50 ছুঁই আমার বয়স, ঠিক আছে? আমি ভাঙড়ের মানুষকে খুব ভালো করে চিনি, যেটা শওকত চিনতে পারছে না। ভাঙড়ের মানুষ সব সহ্য করবে, অপমান সহ্য করবে না, ইনসাল্ট মেনে নেবে না। তা তুমি ভাঙড়ের মানুষকে যেভাবে অপমান অপদস্থ করেছো, তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে 2023 সালে ভোট দিতে দাওনি, এবং দাওনি তো দাওনি, প্লাস তাদের ন্যায্য অধিকার কয়েকটা অঞ্চল আইএসএফ পেত, সেগুলো তুমি কেড়েছো, এবং তাদেরকে খুন করেছো, তাদেরকে খুন করেছো, এবং তৃণমূল কংগ্রেসের লোক খুন হয়েছে, তার কারণ হচ্ছে তুমি। এখানে খুনোখুনি রাজনীতি তুমি একদম ব্যাপকভাবে এস্টাবলিশ করে পরবর্তীতে তোমার ছায়াসঙ্গী হয়ে থেকেছে তৃণমূল কংগ্রেসের নেতা রাজ্জাক। সেই রাজ্জাককে খুন করার পিছনে তোমার প্রত্যক্ষ পরোক্ষ মদত রয়েছে, এবং সেই খুনের যে আসামি সে এখন তোমার ছায়াসঙ্গী হিসেবে ঘুরে বেড়াচ্ছে, এবং তোমার 1 নম্বর মেন ফাইন্যান্সার ভাঙড় একের। সেই তোমায় টাকা তুলে তুলে দেয় আর সার করে, সারা লোক জানে যে খুনটা কে করিয়েছে। তুমি তো এগুলো, এই পাপ থেকে তুমি তো নিজেকে করতে পারবে না। তুমি একটা পাপীকে, খুনিকে তুমি মদত দিচ্ছ, তাকে শেল্টার দিচ্ছ। যখন তার অ্যারেস্টের কথা হয়েছে তখন বলেছে যে ওকে বাদ দিয়ে আমায় অ্যারেস্ট করুন। তোমার মুখ দিয়ে ভাষা বেরোচ্ছে, তার মানে তুমি খুনিকে পুরো মদত দিচ্ছ, তা তুমি খুনি। আর শেষ প্রশ্ন করব, ভাঙড়ে ঘটকপুকুর বাজারে একটি মহিলা ছাত্রী নিবাস ছিল, সেই ছাত্রী নিবাসে এখনো পর্যন্ত ছাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়নি, কোনো রকমের থাকার ব্যবস্থা বা সেখানে কোনো প্রশাসনিক ব্যবস্থা হয়নি। সেখানে দেখছি কলকাতা পুলিশের কোয়ার্টার বানিয়ে দেওয়া হলো, সেখানে কলকাতা পুলিশ থাকছে। বিষয়টা যে দেখুন, ওই গার্লস হোস্টেলটা যখন নির্মাণ করা হয় তখন মাইনরিটি ফান্ড থেকে এই কাজটা করা হয়, আমি এগুলো জানি। তো হোস্টেলটা বেশ ভালোই হয়েছে, টাইলস ফাইলস বসিয়ে দিয়ে সেখানে লোকজন বা মেয়েদের থাকার উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছিল। কিন্তু বিষয়টা হচ্ছে মাইনরিটি ফান্ড যে কিভাবে সারা পশ্চিমবাংলা জুড়ে মিসইউজ হচ্ছে, মানে যেহেতু গভর্নমেন্টের ভিতরে আমরা আছি বলে জানি, হয়তো আজকে বললে হয়তো সেটা সমালোচনা হবে, তবে এটা এই কারণে আমি বলছি, আমি চোখটা খুলে দিচ্ছি। ওখানে মহিলা গার্লস হোস্টেল হয়েছে, 50টা সিট আছে, মহিলা থাকতে পারে পড়াশোনার জন্য, মহিলারা ছাত্রীরা ওখানে থাকতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে ওখানে থাকার জন্য তো একজন মেট্রন দরকার, 4জন স্টাফ দরকার, একজন সুইপার দরকার। সেটার কিছু আছে? কেউ কারুর ওখানে চাকরিতে নেওয়া হয়েছিল? একজন আর হয়নি। তা কি করে ওই হোস্টেলটা চলবে? যখন পড়ে পড়ে নষ্ট হচ্ছে তখন স্বাভাবিকভাবে ওখানে পুলিশের কোয়ার্টার করে দিয়েছে। ও বাবা, নষ্ট হওয়ার থেকে অন্য কাজে তো ইউজ হোক, সেটাও তো গভর্নমেন্টের জিনিস। আমি বলবো যে মাইনরিটি দপ্তরে যারা দায়িত্বে রয়েছে
তারা একেবারে তাদের যোগ্যতার সঙ্গে সবকিছু নজরদারিতে কাজ করছে না। আমি সিএম এর কাছে অনুরোধ করব তোমাদের মাধ্যমে, যদি মুখ্যমন্ত্রী এটা দেখেন, যে মাইনরিটি দপ্তরটা একটা শক্তপোক্ত লোকের হাতে আপনি দেন, দিয়ে যেন সে সবকিছু বিষয়টা, এর যেমন কর্মতীর্থর টাকা মাইনরিটি দপ্তরে, আপনি যদি 1000 কর্মতীর্থ বানিয়ে রাখেন সারা পশ্চিমবাংলা জুড়ে, আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, 100-2-3 অ্যাক্টিভিটি আছে, আর বাকি সব ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে রয়েছে। যেমন আপনার এখানে ভোগালিতে একটা পড়ে আছে, চালতে বেড়েতে একটা পড়ে আছে, যেমন গরু বা থাকে। আমি যেটা করেছিলাম ভাঙড় বাজারে সেটা অ্যাক্টিভ আছে। তার মানে তোমার যদি 4টে কর্মতীর্থ একটা ব্লকে হয়ে থাকে, তা আপনি ধরে নেবেন একটা কাজ হচ্ছে, বাকি সব পড়ে রয়েছে। এইভাবে মাইনরিটি ফান্ড গুলো নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে, ফান্ডগুলো নষ্ট হচ্ছে, নজরদারি নেই।